আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম 30 ডে স্পেশাল বায়োলজি ফ্রি কোর্সে এবং একই সাথে আজকে ক্লাসটা আমাদের যে মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্স আলফা 5.0 সেখানে স্ট্রিম হচ্ছে দুই জায়গায় একই টপিক চিন্তা করলাম একসাথে দুই গ্রুপকে পড়ায় দিই। তো আমরা নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারের কোন পর্যন্ত পড়ছি? নগ্নবীজি পর্যন্ত পড়েছি। আজকে কোথা থেকে পড়বো? আবৃতবীজি থেকে পড়বো। তো আবৃতবীজি ইংরেজি হচ্ছে কি অ্যানজিওস্পার্ম। আবৃতবীজি ইংরেজি কি? আবৃতবীজি ইংরেজি হচ্ছে অ্যানজিওস্পার্ম। এনজিও মানে হচ্ছে টু কন্টেইন অর আবৃত করা। তাহলে আবৃতবীজি বীজি, তাহলে কি জিনিসটাকে আবৃত বীজি বা ইংরেজিতে কি বলা হয়? এনজিওস্পার্ম। আবৃত বীজি বা ইংরেজিতে কি বলি এটাকে? এনজিওস্পার্ম বলি। আবৃত বীজি বা ইংরেজিতে কি বলি এটাকে? ইংরেজিতে বলি এটাকে হচ্ছে এনজিওস্পার্ম। আবৃত বীজি বা ইংরেজিতে কি বলি? ইংরেজিতে বলি হচ্ছে কে? এনজিওস্পার্ম। আবৃত বীজি বা ইংরেজিতে কি বলি? আবৃত বীজি বা ইংরেজি এনজিওস্পার্ম। এনজিওন কথাটার অর্থ কি? এনজিওন শব্দটার অর্থ হচ্ছে এনজিওন ইজ ইকুয়াল টু হচ্ছে টু কন্টেইন অথবা হচ্ছে বা এটাকে ভেসেল বলা হয়। ভেসেল মানে হচ্ছে যে আমাদের ড্রাম থাকে না আমাদের বাসায়, চালের ড্রাম, তারপর হচ্ছে চালের ড্রাম, তেলের ড্রাম থাকে না, চালের ড্রাম, ডালের ড্রাম। আমাদের মারা ড্রামের ভিতর বিভিন্ন জিনিস রাখে। এনজিওন কথাটা হচ্ছে টু কন্টেইন বা ভেসেল বা আবৃত রাখা, বা এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা আবৃত রাখা। এটাকে কি বলি আমরা? এটাকে বলি আবৃত রাখা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আবৃত রাখা। এনজিওন ইজ ইকুয়াল টু কন্টেইন বা হচ্ছে যে ভেসেল বা আবৃত রাখা। এটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের কথা। এখন খেয়াল করে দেখো, এই আবৃতবীজী উদ্ভিদ যে আছে, এই আবৃতবীজী উদ্ভিদগুলা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি আছে যে উদ্ভিদ, সেটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। কারণ আগে নগ্নবীজী বেশি ছিল, এখন আবৃতবীজী উদ্ভিদ বেশি আছে। নগ্নবীজীর প্রজাতি কয়টা আছে? 721টা প্রজাতি আছে। আবৃতবীজীর পৃথিবীব্যাপী 4000-এর বেশি প্রজাতি রয়েছে। আবৃতবীজীর প্রজাতি সংখ্যা কত? আবৃতবীজীর প্রজাতি সংখ্যা কত? আবৃতবীজীর প্রজাতি সংখ্যা হচ্ছে 4000 প্লাস। কত? 4000 প্লাস, 4000 প্লাস হচ্ছে আবৃতবীজীর প্রজাতি সংখ্যা। আবৃতবীজীর প্রজাতি সংখ্যা কত? আবৃতবীজীর প্রজাতি সংখ্যা হচ্ছে আমাদের 4000 প্লাস। আবৃতবীজীর প্রজাতি সংখ্যা কত? আবৃতবীজীর প্রজাতি সংখ্যা হচ্ছে 4000 প্লাস হচ্ছে আমাদের আবৃতবীজী উদ্ভিদ রয়েছে। এখন এই যে আবৃতবীজী উদ্ভিদ রয়েছে, এর মধ্যে আমাদের সবচেয়ে বড় আবৃতবীজী উদ্ভিদ কোনটা আর সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদ কোনটা, এই দুইটা কথা মনে রাখতে হবে। সবচেয়ে বড় আবৃতবীজী উদ্ভিদ তোমাদের বইয়ে হচ্ছে ইউক্যালিপটাস রিগান্সকে দেওয়া, কিন্তু আমরা তো লাস্ট ক্লাসে পড়ে আসছি যে শরিয়া ফাউগেনিটি এটা হচ্ছে ইউক্যালিপটাস রিগান্স থেকেও বড়। এটা আমরা তোমাদের পড়ে আসছি না? শরিয়া ফাউগেনিটি ইউক্যালিপটাস রিগান্স থেকেও বড়। এই যে দেখো এখানে পড়াইছিলাম, কোথায় পড়াইছিলাম তো অবশ্যই পড়াইছি যে আমাদের হচ্ছে কোনটা বড় কোনটা ছোট, আমাদের হচ্ছে যে কে বড় কে ছোট। আচ্ছা এই যে দেখো, এই যে আমাদের শরিয়া ফাউগেনিটা শরিয়া ফ্যাগুইটিনা, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা আবৃতবীজী উদ্ভিদ এবং এটা কিন্তু আমাদের এই ইউক্যালিপটাস রিগান্স থেকেও বড়। তাহলে হচ্ছে খেয়াল করো, আমরা যদি সামনে আসলে আমরা কি দেখতে পাবো? যে আবৃতবীজীর প্রজাতির সংখ্যা কত? 4000 প্লাস হচ্ছে আবৃতবীজীর প্রজাতির সংখ্যা। দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান থিং। দ্য নাম্বার সেকেন্ড থিং হচ্ছে আবৃতবীজীর মধ্যে সবচেয়ে উঁচু আবৃতবীজী উদ্ভিদ কোনটা? সবচেয়ে উঁচু বা বড় আবৃতবীজী। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে শরিয়া ফাউগেনিটা। উত্তর হবে হচ্ছে শরিয়া ফ্যাগুটিয়েনা। এই বানানটা খালি আমি ভুলে যাই, বুঝছিস? আমি হচ্ছে এই বানানটা খালি বারবার ভুলে যাই, কেমনে মনে রাখতে পারি একটু আইডিয়া দে তো। শরিয়া ফ্যাগুইটিয়েনা, শরিয়া ফ্যাগুইটিয়েনা। ঠিক আছে, আমি বানান ভুলে যাই, আমার পোলাবান কেমনে বানান মনে রাখবে, তাই না স্যার? আপনিই তো পারেন না। আর সবচেয়ে ছোট বা ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ কি? সবচেয়ে ছোট বা ক্ষুদ্র আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে আমাদের ওলফিয়া আরহিজা। নাম কি তার? নাম হচ্ছে তার ওলফিয়া আরহিজা। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে। আর পুরো পৃথিবীতে সবচেয়ে ছোট আমাদের আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে ওলফিয়া মাইক্রোস্কোপিয়া।
আর এই পুরা পৃথিবী বাংলাদেশে সবচেয়ে ছোট বৃক্ষ, বাংলাদেশে সবচেয়ে ছোট বৃক্ষ, বাংলাদেশে সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদ, বাংলাদেশে সবচেয়ে ছোট আবৃতবীজী উদ্ভিদ, বাংলাদেশে সবচেয়ে ছোট আবৃতবীজী, বাংলাদেশের সবচেয়ে ছোট আবৃতবীজীকে, বাংলাদেশের সবচেয়ে ছোট আবৃতবীজী হচ্ছে উলফিয়া আরহিজা, বাংলাদেশের সবচেয়ে ছোট আবৃতবীজীকে উলফিয়া আরহিজা, উলফিয়া আরহিজা। সো এই নামগুলো আমাদের মনে রাখতে হবে আবৃতবীজীর ক্ষেত্রে। তাহলে আবৃতবীজীর ক্ষেত্রে এই কথাগুলো আমরা মনে রাখলাম। আবৃতবীজীর এই কথাগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমরা সিকিউতে ঢুকে যাব। আচ্ছা, প্রজাতি সংখ্যা 40,000 লিখছি, এটা ভুল লিখছি। প্রজাতি সংখ্যা 2,87,000, প্রজাতি সংখ্যা 2,87,000, বাংলাদেশের প্রজাতি সংখ্যা 5,000। প্রজাতি সংখ্যা হচ্ছে 2,87,000, ভুল লেখি নেই, 4,000 প্লাস লিখছি, মানে যে কোনো কিছু হইতে পারে। 2,87,000, 2,87,000, 2,87,000। তাহলে হচ্ছে আমাদের এই যে আবৃত বীজি আছে তার প্রজাতি সংখ্যা কত? 2,87,000। বাংলাদেশের প্রজাতি সংখ্যা হচ্ছে 4,000। এখন আবৃতবীজী উদ্ভিদগুলোকে বিজ্ঞানীরা দুইটা ভাগে ভাগ করছে, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। যাদের মধ্যে একটা বীজপত্র পাওয়া যায়, মানে বীজটাকে ভাঙলে যে বীজের পত্র, বীজের একটা বাদাম যদি খাও তুমি, বাদামে ভাঙলে কিন্তু বাদামের দুইটা অংশ পাওয়া যায়। সো বাদাম হচ্ছে দ্বিবীজপত্রী। তাহলে হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে আমাদের দুই ভাগে ভাগ করা যায়, আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী। আবৃতবীজী উদ্ভিদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে একবীজপত্রী বা এটাকে বলা হয় লিলি শ্রেণী, একবীজপত্রী বা এটাকে কি বলা হয়? লিলি শ্রেণী বলা হয়। একবীজপত্রী বা এটাকে বলা হয় লিলি শ্রেণী, আর দ্বিবীজপত্রী বা ম্যাগনোলিয়া শ্রেণী। তাহলে আবৃতবীজীর মধ্যে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে একবীজপত্রী বা ইংরেজিতে বলি এটাকে হচ্ছে লিলি শ্রেণী, একবীজপত্রী বা ইংরেজিতে কি বলি এটাকে? লিলি শ্রেণী। আরেকটা হচ্ছে দ্বিবীজপত্রী বা এটাকে বলা হয় ম্যাগনোলিয়া শ্রেণী, দ্বিবীজপত্রী বা ইংরেজিতে বলা হয় কি হচ্ছে ম্যাগনোলিয়া শ্রেণী, ম্যাগনোলিয়া শ্রেণী, ম্যাগনোলিয়া শ্রেণী। ঠিক আছে, একটা হচ্ছে লিলি শ্রেণী আর একটা হচ্ছে ম্যাগনোলিয়া শ্রেণী। তাহলে হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী দুইটা ভাগে আমরা হচ্ছে আবৃতবীজীকে ভাগ করতে পারছি। আবৃতবীজীকে কয়টা ভাগে ভাগ করা যাচ্ছে? দুইটা ভাগে। কি কি? একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী, এই দুইটা ভাগে আবৃতবীজীকে ভাগ করা যায়। এখন আবৃতবীজীর বৈশিষ্ট্যগুলো যদি আমরা আসি, নগ্নবীজীর বৈশিষ্ট্য বলেছি নগ্নবীজীর বৈশিষ্ট্য পরীক্ষায় গ বা ঘ আকারে আসতে পারে। আবৃতবীজীর বৈশিষ্ট্যের ক্ষেত্রেও সেম কথা, যে পরীক্ষায় গ বা ঘ আকারে আসতে পারে। এখন আসো আবৃতবীজীর বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা পড়বো, যে আবৃতবীজীর মধ্যে কি কি বৈশিষ্ট্য পাওয়া যায়। আবৃতবীজীর বৈশিষ্ট্য, আবৃতবীজীর বৈশিষ্ট্য, আবৃতবীজীর বৈশিষ্ট্য, আবৃতবীজীর বৈশিষ্ট্য। আবৃতবীজীর বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি কি জিনিস আবৃতবীজীর বৈশিষ্ট্য হিসেবে দেখতে পাই? কি কি জিনিস আমরা আবৃতবীজীর বৈশিষ্ট্য হিসেবে দেখতে পাই? এক নম্বর কথা হচ্ছে আমাদের উদ্ভিদ স্পোরোফাইট, পুষ্পক, ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ। এক নম্বর কথা হচ্ছে উদ্ভিদ স্পোরোফাইট, উদ্ভিদ স্পোরোফাইট। স্পোরোফাইট মানে হচ্ছে দ্বিবীজপত্রী, স্পোরোফাইট মানে হচ্ছে ডিপ্লয়েড স্পোরোফাইট। তারপর হচ্ছে আমাদের পুষ্পক, আর হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ, যের মধ্যে পরিবহন টিস্যু আছে এবং সব আছে, পরিবহন টিস্যু আছে, সব আছে, পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ। দুই নম্বর কথা হচ্ছে কি আমাদের, দুই নম্বর পয়েন্ট কি? দুই নম্বর পয়েন্ট হচ্ছে এখানে গর্ভকেশর বা কার্পেল থাকে, এখানে গর্ভকেশর বা কার্পেল থাকে, গর্ভকেশর স্ল্যাশ হচ্ছে কার্পেল থাকে, গর্ভকেশর স্ল্যাশ কি থাকে? কার্পেল থাকে, গর্ভকেশর স্ল্যাশ হচ্ছে কি থাকে? কার্পেল থাকে, গর্ভকেশর স্ল্যাশ হচ্ছে আমাদের কি থাকে এই জায়গায়? কার্পেল থাকে, গর্ভকেশর স্ল্যাশ হচ্ছে এখানে কার্পেল থাকে। এই গর্ভকেশর বা কার্পেল থাকে, এই গর্ভকেশর বা কার্পেলের মধ্যে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, তারপর হচ্ছে গর্ভাশয় সব আছে। আমরা যে ছবিটা তোমাদের আঁকাইছিলাম, এই যে এখানে একটা ছবি দিয়েছিলাম যে এটা, এই যে আমাদের বলছিলাম না যে এই জিনিসটার নাম গর্ভকেশর, যার মধ্যে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড তিনটেই আছে, কিন্তু আমাদের হচ্ছে নগ্নবীজীতে কি এই গর্ভকেশরটাই থাকে না, গর্ভকেশরটাই থাকে না। সো গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, নগ্নবীজীতে কিছুই থাকে না। সো এই জায়গায় হচ্ছে গর্ভকেশর থাকে, তার মানে হচ্ছে গর্ভকেশর থাকে, তার মানে এখানে কি থাকবে? এখানে হচ্ছে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড সব আছে, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকে, গর্ভাশয়, গর্ভদণ্ড এবং হচ্ছে কি থাকে আমাদের? গর্ভমুণ্ড থাকে, গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড থাকে, গর্ভাশয়, গর্ভদণ্ড এবং কি থাকে? গর্ভমুণ্ড থাকে, গর্ভাশয় থাকে, গর্ভদণ্ড থাকে এবং গর্ভমুণ্ড থাকে। এখন গর্ভমুণ্ড যেহেতু আছে, তাহলে হচ্ছে পরাগায়নকালে পরাগরেণু গর্ভমুণ্ডেই পতিত হবে। তাহলে আমাদের পরাগায়নকালে পরাগরেণু কোথায় পতিত হয়? পরাগায়নের সময় আমাদের হচ্ছে পরাগায়নের সময়
আমাদের পরাগরেণুর সময় পরাগরেণু এই গর্ভমুণ্ডে পতিত হয়। পরাগরেণু কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে পতিত হয়। গর্ভমুণ্ডে হচ্ছে আমাদের কি হয়? পতিত হয়। গর্ভমুণ্ডে পতিত হয়। পরাগায়নকালে পরাগরেণু কোথায় পতিত হয়? পরাগায়নকালে পরাগরেণু হচ্ছে গর্ভমুণ্ডে আমাদের পতিত হয়। পরাগায়নকালে পরাগরেণু কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে পতিত হয়। গর্ভাশয় আছে তাই ফল সৃষ্টি হবে, তাই আমাদের বীজ ফলের ভেতর থাকবে, নগ্ন অবস্থায় থাকবে না। আমাদের হচ্ছে যে গর্ভাশয় আছে তাহলে কি হবে? আমাদের ফল সৃষ্টি হবে। ফলে গর্ভাশয় আছে, ফলে ফল সৃষ্টি হবে। গর্ভাশয় আছে ফলে ফল সৃষ্টি হয়। গর্ভাশয় আছে ফলে ফল সৃষ্টি হয় এবং এর ফলে কি হয়? গর্ভাশয় আছে ফলে ফল সৃষ্টি হয়, ফলে আমাদের হচ্ছে যে ফল সৃষ্টি হয় এবং আমাদের হচ্ছে গর্ভাশয়ের ভেতর ডিম্বক থাকে। গর্ভাশয়ের ভেতর কি আছে? গর্ভাশয়ের ভেতর হচ্ছে ডিম্বক আছে। গর্ভাশয়ের ভেতর হচ্ছে ডিম্বক আছে। গর্ভাশয়ের ভেতর ডিম্বক আছে যা বীজে তৈরি হয়, যা বীজ তৈরি করে, যা বীজ তৈরি হয়। তাইলে হচ্ছে আমাদের বীজ তৈরি হয়। ফলে বীজ কোথায় থাকে? বীজ হচ্ছে ফলের ভেতর আবৃত থাকে। ফলে বীজ কি থাকে? ফলে বীজ আবৃত থাকে। ফলে তাহলে বীজটার বাইরে থাকার কোনো বিষয় নেই। বীজ আবৃত থাকতেছে কোথায়? ফলের ভেতর বীজ আবৃত থাকতেছে। এদের দিনিষেক ঘটে এবং নিষেকের পর শস্য বা এন্ডোস্পার্ম তৈরি হয়। এদের দিনিষেক ঘটে। এদের কি ঘটে? এদের হচ্ছে দিনিষেক ঘটে। দিনিষেক জিনিস কি লাস্ট ক্লাসে বুঝাই দিছি। এদের যেহেতু দিনিষেক ঘটে বা ইংরেজিতে যেটাকে ডাবল ফার্টিলাইজেশন বলি, সেই ডাবল ফার্টিলাইজেশন এদের মধ্যে ঘটে, দিনিষেক ঘটে। ফলে হচ্ছে আমাদের দিনিষেক ঘটে, ফলে এন্ডোস্পার্ম বা হচ্ছে শস্য বা শ্বাস তৈরি হয়। এন্ডোস্পার্ম শস্য বা শ্বাস তৈরি হয়, যা আমাদের হচ্ছে ট্রিপ্লয়েড বা থ্রিএন। তাইলে দিনিষেক ঘটে ফলে এন্ডোস্পার্ম বা শস্য বা শ্বাস হয়, যা ট্রিপ্লয়েড বা থ্রিএন হয় ও নিষেকের পরে তৈরি হয়। আমাদের নগ্নবীজিতে কি হয়েছে? নিষেকের আগেই এন্ডোস্পার্ম তৈরি হয়ে গেছে এবং এন্ডোস্পার্মটা ছিল হ্যাপ্লয়েড ছিল। এন্ডোস্পার্মটা কেমন হইতো? হ্যাপ্লয়েড হইতো। কিন্তু হচ্ছে এন্ডোস্পার্ম বা শস্য, তোমাদের আমি কিন্তু ছবি এঁকে বুঝাই দিছি যে এন্ডোস্পার্ম বা শস্য কিভাবে তৈরি হতো। এন্ডোস্পার্ম বা শস্য তৈরি হতো কিভাবে? যে এই যে ট্রিপ্লয়েড হবে কারণটা হচ্ছে যে আমাদের এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা ভ্রূণথলিতে যে সেকেন্ডারি নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াস থাকে, তার সাথে একটা শুক্রাণু যুক্ত হয়ে শ্বাস বা শস্য তৈরি হয় বা এন্ডোস্পার্ম তৈরি হয়। তাহলে এন্ডোস্পার্ম বিষয়টা যে রয়েছে, সেই এন্ডোস্পার্ম বা শস্য বা শ্বাস জিনিসটা তো ট্রিপ্লয়েডই হবে। এন্ডোস্পার্ম শস্য বা শ্বাস বিষয়টা কেমন হবে? আমাদের ট্রিপ্লয়েড হবে। ঠিক আছে, এন্ডোস্পার্ম শস্য বা শ্বাস বিষয়টা কি হবে? ট্রিপ্লয়েড হওয়ার কথা। কিন্তু নগ্নবীজিতে দিনিষেক ঘটে না, এই সেকেন্ডারি নিউক্লিয়াস নাই। সেকেন্ডারি নিউক্লিয়াস না থাকলে শুধু শুক্রাণু এন্ডোস্পার্মে তৈরি হয়। তো শুধু শুক্রাণু হ্যাপ্লয়েড, তো এন্ডোস্পার্ম শস্য বা শ্বাসটাও কেমন হয়? হ্যাপ্লয়েড হয়। তাহলে দেখো দিনিষেক ঘটে ফলে এন্ডোস্পার্ম শস্য বা শ্বাস তৈরি হয়, যা ট্রিপ্লয়েড হয় ও নিষেকের পরে তৈরি হয়। আচ্ছা, এখানে কিন্তু আমাদের হচ্ছে আর্কিগোনিয়াম তৈরি হয় না, যে একটা উন্নত বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম তৈরি হয় না। আর্কিগোনিয়াম তৈরি হয় না, যা একটা উন্নত বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম তৈরি হয় না, যা একটি উন্নত বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম তৈরি হয় না, যা একটি উন্নত বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম তৈরি হয় না, যা একটা কোন ধরনের বৈশিষ্ট্য? যা একটা উন্নত বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম তৈরি হয় না, এটা একটা কোন ধরনের বৈশিষ্ট্য? একটা উন্নত বৈশিষ্ট্য। আমাদের নগ্নবীজিতে আমরা দেখতে পারছি যে জাইলেমে প্রকৃত ভেসেল আর ফ্লোয়েমে সঙ্গী কোষ উপস্থিত ছিল না। নগ্নবীজিতে জাইলেমে ভেসেল আর ফ্লোয়েমে সঙ্গী কোষ ছিল না। এই আবৃত বীজিতে জাইলেমে ভেসেল আর ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে। এখানে হচ্ছে জাইলেমে ভেসেল ও ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে। জাইলেমে ভেসেল ও ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে। জাইলেমে ভেসেল ও ফ্লোয়েমে কি থাকে?
ফ্লোয়েমে হচ্ছে সঙ্গী কোষ থাকে, জাইলেমে বেসেল ও ফ্লোয়েমে কি থাকে হচ্ছে সঙ্গী কোষ থাকে। তাইলে হচ্ছে এখানে জাইলেমে বেসেল বা ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে। এখানে বীজে একটি বা দুটি বীজপত্র থাকে, বীজে আমাদের হচ্ছে একটা বীজপত্র থাকে, বীজে একটা বীজপত্র থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে একবীজপত্রী, বীজে একটা বীজপত্র থাকলে সেটাকে একবীজপত্রী, আর হচ্ছে দুইটা বীজপত্র থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী। তাহলে বীজে একটা বীজপত্র থাকলে একবীজপত্রী, দুইটা বীজপত্র থাকলে সেটাকে কি বলবো আমরা, সেটাকে বলবো হচ্ছে একটা দ্বিবীজপত্রী, সেটাকে কি বলবো, সেটাকে বলবো দ্বিবীজপত্রী। এখানে গ্যামেটোফাইট দশা বা হ্যাপ্লয়েড দশা খুব সংক্ষিপ্ত ও পরনির্ভরশীল হয়। আমাদের হচ্ছে 8টা পয়েন্ট পড়লাম, তো আরও আমাদের হচ্ছে 3টা পয়েন্ট আছে। আমাদের হচ্ছে এই গ্যামেটোফাইট দশা বা হ্যাপ্লয়েড দশা বা এটাকে কি বলি আমি, হ্যাপ্লয়েড দশা। গ্যামেটোফাইট দশা বা হ্যাপ্লয়েড দশাটা হচ্ছে কেমন হবে, সংক্ষিপ্ত। কারণ হ্যাপ্লয়েড কি, হ্যাপ্লয়েড হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু মিলে জাইগোট তৈরি হয়ে যায়, তাই খুব অল্প সময়ের জন্য হ্যাপ্লয়েড দশা থাকে। হ্যাপ্লয়েড দশা কেমন হবে আমাদের, সংক্ষিপ্ত। হ্যাপ্লয়েড দশা হচ্ছে সংক্ষিপ্ত হয়। হ্যাপ্লয়েড দশা বা গ্যামেটোফাইট দশাটা কেমন হয়, সংক্ষিপ্ত ও পরনির্ভরশীল, সংক্ষিপ্ত ও পরনির্ভরশীল, সংক্ষিপ্ত হবে। এবং এটা কি হবে, যে আমার আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। ডিপ্লয়েড দশার উপরে এরা কি হয়, ডিপেন্ডেন্ট হয়। শুক্রাণু আমাদের কেমন হয়, আমাদের যে নগ্নবীজি ছিল, নগ্নবীজি শুক্রাণু ফ্লাজেলা যুক্ত ছিল এবং সচল ছিল। এদের শুক্রাণু ফ্লাজেলাবিহীন এবং নিশ্চল হয়। এদের শুক্রাণু ফ্লাজেলাবিহীন, এদের শুক্রাণু কেমন, এদের শুক্রাণু ফ্লাজেলাবিহীন ও নিশ্চল, শুক্রাণু ফ্লাজেলাবিহীন ও নিশ্চল, শুক্রাণু ফ্লাজেলাবিহীন ও নিশ্চল, শুক্রাণু ফ্লাজেলাবিহীন এবং কেমন হয়, এবং হয় হচ্ছে নিশ্চল হয়। এবং হচ্ছে 11 নম্বর পয়েন্ট যদি আমরা আসি, 11 নম্বর পয়েন্টটা কি, লাস্ট পয়েন্ট হচ্ছে যে এদের যে যৌনুক্রম, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন এটা সুস্পষ্ট। তাহলে সুস্পষ্ট যৌনুক্রম দেখা যায়, সুস্পষ্ট যৌনুক্রম দেখা যায়। তাহলে খেয়াল করে দেখো, আমরা হচ্ছে যে এই 11টা পয়েন্ট কিন্তু আমরা হচ্ছে দেখতে পাচ্ছি, 11টা পয়েন্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা আবৃতবীজীর বৈশিষ্ট্য হিসাবে এই 11টা পয়েন্ট আছে। এবং এই প্রশ্নটাও পরীক্ষার হলে গ বা ঘ আকারে কিন্তু আসতে পারে, যে আবৃতবীজীর বৈশিষ্ট্যগুলা লেখো। প্রশ্নটা কি দেখো, 1 নম্বর, উদ্ভিদ স্পোরোফাইট, পুষ্পক, ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ। গর্ভকেশর বা কার্পেল থাকে, যা গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকে। গর্ভাশয় মানে গর্ভকেশর বা কার্পেল আছে, মানে পরাগায়নের সময় পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। গর্ভাশয় আছে, ফলে ফল সৃষ্টি হয়। গর্ভাশয়ের ভেতর ডিম্বক আছে, যা বীজ তৈরি হয়, ফলে বীজ আবৃত থাকে, এজন্যই থেকে আবৃতবীজী বলতেছি। দিননিষেক ঘটে, ফলে এন্ডোস্পার্ম, শস্য বা শ্বাস তৈরি হয়, যা ট্রিপ্লয়েড বা আমাদের 3N হয়। নিষেকের পরে তৈরি হয়। আর্কিগোনিয়াম তৈরি হয় না, যা একটা উন্নত বৈশিষ্ট্য। কারণ আর্কিগোনিয়াম বা স্ত্রী জননাঙ্গ তৈরিটা একটা নিম্ন মানে অনুন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। জাইলেমে ভেসেল, ফ্লোয়েমে সঙ্গী কোষ আছে। বীজে একটা বীজপত্র থাকে, যাকে একবীজপত্রী, দুইটা বীজপত্র থাকলে দ্বিবীজপত্রী। গ্যামেটোফাইট দশা বা হ্যাপ্লয়েড দশা সংক্ষিপ্ত ও পরনির্ভরশীল। শুক্রাণু ফ্লাজেলাবিহীন এবং নিশ্চল, এবং সুস্পষ্ট যৌনুক্রম দেখা যায়। এখন কথা হচ্ছে, আমরা হচ্ছে একটা একটা করে এই আবৃতবীজী উদ্ভিদের এবং আমাদের আবৃতবীজীর বৈশিষ্ট্য পড়া শেষ। পরীক্ষার হলে আরেকটা প্রশ্ন যেটা আসতে পারে, সেটা হচ্ছে নগ্নবীজী ভার্সেস আবৃতবীজী। সেটা কি, নগ্নবীজী ভার্সেস আবৃতবীজী, নগ্নবীজী ভার্সেস আবৃতবীজী, নগ্নবীজী ভার্সেস আবৃতবীজী, নগ্নবীজী ভার্সেস আবৃতবীজী, নগ্নবীজী ভার্সেস কি, আবৃতবীজী, নগ্নবীজী ভার্সেস আবৃতবীজী। ঠিক আছে, নগ্নবীজী ভার্সেস আবৃতবীজী। এখন খেয়াল করে দেখো, আমাদের এই নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের যে কথা আছে, যে গর্ভাশয় ও গর্ভদ্বন্দ্ব, নগ্নবীজী উদ্ভিদের গর্ভাশয় গর্ভদ্বন্দ্ব নেই। আবৃতবীজী উদ্ভিদের গর্ভাশয় গর্ভদ্বন্দ্ব আছে।
নগ্নবীজিতে গর্ভাশয় নাই, তাই ফল উৎপন্ন হয় না। আবৃতবীজিতে গর্ভাশয় আছে, ফলে ফল তৈরি হয়। নগ্নবীজিতে ফল হয় না, তাই বীজ নগ্ন। আবৃতবীজিতে ফল হয়, তাই বীজ ফলের ভেতর থাকে। নগ্নবীজিতে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, আবৃতবীজিতে আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। নগ্নবীজিতে পরাগরেণু সরাসরি ডিম্বকরন্ধ্রে পতিত হয়, আবৃতবীজিতে পরাগরেণু ডিম্বকরন্ধ্রে না পড়া গর্ভমুণ্ডে পতিত হয়। নগ্নবীজিতে সাধারণত দিননিষেক ঘটে না, আবৃতবীজিতে দিননিষেক ঘটে। নগ্নবীজিতে এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড আর আবৃতবীজিতে এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড। নগ্নবীজিতে আমাদের হচ্ছে এন্ডোস্পার্মটা নিষেকের পূর্বে তৈরি হয়, আবৃতবীজিতে নিষেকের পরে তৈরি হয়। নগ্নবীজিতে জাইলেম সুগঠিত ভেসেল কোষ ফ্লোয়েমের সঙ্গী কোষ নাই, আবৃতবীজিতে সুগঠিত ভেসেল এবং সঙ্গী কোষ আছে। নগ্নবীজির পরাগায়ন বায়ু পরাগায়ন, আবৃতবীজির পরাগায়ন বায়ু, পানি ও প্রাণী পরাগায়ন, কীটপতঙ্গের মাধ্যমে পরাগায়ন হয়। সো এই প্রশ্নটাও তোমার পরীক্ষায় গ এবং গহ আকারে কিন্তু আসতে পারে। সিকিউতে এটা কি আকারে দিতে পারে? গ এবং ঘ আকারে দিতে পারে। গ এবং ঘ আকারে এই প্রশ্ন পরীক্ষার হলে আসতে পারে। তাহলে নগ্নবীজি ভার্সেস আবৃতবীজি, এই ডিবেটটা কিন্তু হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বুঝছি? ক্লিয়ার? এতটুকু আমাদের ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এখন এতটুকু বুঝছি আমরা। ওকে, এখন আসো যে আমরা হচ্ছে সামনের দিকে যাই। সেটা হচ্ছে এই যে আবৃতবীজি উদ্ভিদ আছে, এই আবৃতবীজি উদ্ভিদের এত 2,78,000 প্রজাতি, এত প্রজাতি তো মনে রাখা সম্ভব না। এখন বিজ্ঞানীরা যখন এরকম কোনো কিছু অনেক বেশি হয়ে যায়, তখন জিনিসটাকে একটু কমায় দেয়, অল্প রেঞ্জের মধ্যে আনার চেষ্টা করে। তো আমাদের যে আবৃতবীজি উদ্ভিদ আছে, সে আবৃতবীজি উদ্ভিদকে বিজ্ঞানী ডক্টর আর্থার ক্রনকুইস্ট, আবৃতবীজি উদ্ভিদকে ডক্টর আর্থার ক্রনকুইস্ট হচ্ছে এই আবৃতবীজি উদ্ভিদের 380টা গোত্র বের করেন। আবৃতবীজির কয়টা গোত্র বের করেন? 380টা গোত্র হচ্ছে বের করেন। ডক্টর আর্থার ক্রনকুইস্ট আবৃতবীজির কয়টা গোত্র বের করেন? 380টা গোত্র হচ্ছে বের করেন। এবং 380টা গোত্রের মধ্যে হচ্ছে যে তিনি একবীজপত্রী ভার্সেস দ্বিবীজপত্রী। তিনি কি করেন? একবীজপত্রীর গোত্র আর দ্বিবীজপত্রীর গোত্র দুইটা ভাগ করেন। একবীজপত্রীর গোত্র আর দ্বিবীজপত্রীর গোত্র। এই একবীজপত্রীর গোত্র কয়টা? একবীজপত্রীর গোত্র হচ্ছে 65টা। আর দ্বিবীজপত্রীর গোত্র কয়টা? দ্বিবীজপত্রীর গোত্র হচ্ছে 315টা। এখন হচ্ছে এই একবীজপত্রীর প্রথম গোত্র কোনটা? এই নামটা একটু জেনে রাখবো। একবীজপত্রীর শেষ গোত্র কোনটা? এই নামটা একটু জেনে রাখবো। এবং এই একবীজপত্রীর হচ্ছে আমাদের যে পোয়াসিয়া যে গোত্রটা রয়েছে, পোয়াসিয়া গোত্র, সেই পোয়াসিয়া গোত্রটা কততম সেটা জানবো। এটা একবীজপত্রীর গোত্র। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে আমি জানবো যে দ্বিবীজপত্রীর প্রথম গোত্র কোনটা, দ্বিবীজপত্রীর 315টা গোত্রের মধ্যে শেষ গোত্র কোনটা, এবং দ্বিবীজপত্রীর হচ্ছে যে আমাদের যে গোত্রটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে পড়াশোনা করি, ম্যালভেসিয়া, এই ম্যালভেসিয়া গোত্রটা কততম গোত্র। দেখো আমাদের প্রথম গোত্র একবীজপত্রীর প্রথম গোত্র যদি আমরা বলি, তাহলে সেটা কি? একবীজপত্রীর প্রথম গোত্র হচ্ছে বুটোমেসিয়া। একবীজপত্রীর প্রথম গোত্র কি? বুটোমেসিয়া হচ্ছে একবীজপত্রীর প্রথম গোত্র। একবীজপত্রীর শেষ গোত্র হচ্ছে অর্কিডেসিয়া। একবীজপত্রীর শেষ গোত্র হচ্ছে অর্কিডেসিয়া। আর একবীজপত্রীর হচ্ছে পোয়াসিয়া হচ্ছে 34তম গোত্র। পোয়াসিয়া হচ্ছে 34তম গোত্র। দ্বিবীজপত্রীর প্রথম গোত্র কি? দ্বিবীজপত্রীর প্রথম গোত্র হচ্ছে উইন্টারেসিয়া। দ্বিবীজপত্রীর শেষ গোত্র হচ্ছে অ্যাস্টেরেসিয়া। এখন এগুলা কেমনে মনে রাখবো ভাইয়া? একবার পড়বা উইন্টারেসিয়া, তারপর মনে না থাকলে সমস্যা নেই। আর শেষ গোত্র কি? শেষ গোত্র হচ্ছে আমাদের আর্কিডেসিয়া না শেষ গোত্র? হ্যাঁ, শেষ গোত্র হচ্ছে অ্যাস্টেরেসিয়া। শেষ গোত্র অ্যাস্টেরেসিয়া।
আর আমাদের ম্যালভিসি হচ্ছে 124তম গোত্র, আমি যদি ভুল না, সরি 102তম গোত্র। ম্যালভিসি হচ্ছে 102তম গোত্র, 102তম গোত্র। তো এতটুকু ইনফরমেশন তোমাকে একটু মনে রাখতে হবে। কেমনে মনে রাখবো ভাই? কোনো ছন্দ টন্দ দেন? ছন্দ মনে রাখে আমি বিশ্বাসী না, বাট এটা মনে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে মনে রাখতে পারো উইন্টারে আসতেছি, উইন্টারে আসতেছি। তাই প্রথম হচ্ছে উইন্টার, উইন্টারেসিয়া, শেষ হচ্ছে আসতেছি দিয়ে অ্যাস্টেরেসিয়া, আর হচ্ছে বা উইন্টারের অস্ত্র, এটা দিয়ে মনে রাখতে পারো। আর এখানে বুটোমেসিয়া আর অর্কিডেসিয়া, বুটো অর্কি, বাটু অর্কি, এভাবে নানাভাবে মনে রাখতে পারো। নিজের মতো একটা ছন্দ বের করে নিও। এই জায়গাটা নিয়ে আমি খুব বেশি প্যারা নিতেও চাচ্ছি না, তোমাদের দিতেও চাচ্ছি না, এটা পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, আসে না। এখন হচ্ছে আমরা যে এই আবৃতবীজ উদ্ভিদগুলো নিয়ে একটা একটা করে পড়া শুরু করব। তো প্রথম আমাদের যেটা আসে সেটা হচ্ছে স্বভাব বা স্বরূপ, বা ইংরেজিতে বলি আমরা হচ্ছে এটাকে হ্যাবিট বা হ্যাবিটেন্ট, হ্যাবিট বা হ্যাবিটেন্ট। এই জিনিসটা আসলে কি, দেখো যে সকল আবৃতবীজ উদ্ভিদ আমাদের ঘাস জাতীয়, আমি ছোটবেলায় এই চ্যাপ্টারটা বললাম না, আমি নিজে নিজে পড়ছিলাম, তা আমি কিভাবে মনে রাখছিলাম। তো এই চ্যাপ্টারে প্রথম পড়তে গেলে আমাদের উদ্ভিদের স্বভাবের মধ্যে দুইটা কথা আসে, একটা হচ্ছে বিরুৎ, একটা হচ্ছে গুল্ম, একটা হচ্ছে বৃক্ষ। বিরুৎ, গুল্ম, বৃক্ষ। বিরুৎ, গুল্ম, আর হচ্ছে বৃক্ষ। বিরোধ, গুল্ম, আর হচ্ছে কি বৃক্ষ। বিরোধ, গুল্ম, বৃক্ষ। বিরোধ, গুল্ম, বৃক্ষ। বিরোধ, গুল্ম, বৃক্ষ। বুঝে যাও এই জিনিস কেউ বুঝাবে না, খালি মুখস্থ করাবে। জিনিসগুলো বুঝে যাও যে জিনিসগুলো কি হার্ব, এটা হচ্ছে শার্ব, শার্ব, আর এটা হচ্ছে ট্রি। আমি ছোটবেলায় মনে রাখছি যে গাছগুলা আমি এক টান দিয়ে তুলে ফেলতে পারতাম, এই ধরবো টান দিব গাছ উঠে যাবে, ধরবো টান দিব গাছ উঠে যাবে, সেগুলো হচ্ছে বিরোধ। তাহলে নরম অকাষ্ঠল ঘাস জাতীয় উদ্ভিদ। তাহলে বিরুৎ কারা? বিরুৎ হচ্ছে নরম অকাষ্ঠল উদ্ভিদ, ছোট নরম কাণ্ড বিশিষ্ট। তাহলে বিরুৎ হচ্ছে ছোট নরম কাণ্ড বিশিষ্ট, ছোট নরম কাণ্ড বিশিষ্ট, ছোট নরম কাণ্ড বিশিষ্ট, ছোট নরম কাণ্ড বিশিষ্ট অকাষ্ঠল উদ্ভিদ, অকাষ্ঠল উদ্ভিদ, অকাষ্ঠল উদ্ভিদ, ছোট নরম কাণ্ড বিশিষ্ট অকাষ্ঠল উদ্ভিদ হচ্ছে বিরুৎ। কারা আছে আমাদের? ঘাস আছে, গম আছে, ধান আছে, স্রোতদ্রোণ আছে, দুর্বা ঘাস আছে। স্রোতদ্রোণ কি? ক্লাস শেষেই সার্চ দিবা, ঘাস, তারপর হচ্ছে গম, তারপর হচ্ছে ধান, তারপর হচ্ছে স্রোতদ্রোণ, স্রোতদ্রোণ, তারপর হচ্ছে দুর্বা ঘাস, দুর্বা ঘাস, নর্মাল যে কোনো ঘাস, এবং আমাদের ফ্যান ফেভারিট দুর্বা ঘাস। এই একটা ধান গাছ ধরে দেখবা টান দিলেই উঠে যাবে, গম গাছ টান দিলেই উঠে যাবে, মানে এটার মধ্যে কোনো কাঠ নাই, নরম একটা গাছ, অকাষ্ঠল, ছোট নরম কাণ্ড বিশিষ্ট গাছ বিরুৎ। গুল্ম হচ্ছে কাষ্ঠল, গুল্ম আর বৃক্ষ হচ্ছে দুইটাই কাষ্ঠল। কাষ্ঠল মানে কি? কাষ্ঠল মানে কাঠ উৎপাদনকারী। কাষ্ঠল মানে কি? কাষ্ঠল মানে কাঠ উৎপাদনকারী, দুজনেই কাঠ উৎপাদনকারী, দুজনের মধ্যে কি আছে? কাঠ আছে। এরা কাষ্ঠল, এরা হচ্ছে গুড়িবিহীন ঝোপজাতীয় মাঝারি উদ্ভিদ। এরা হচ্ছে একক গুড়িবিহীন, একক গুড়িবিহীন, একক গুড়িবিহীন, একক গুড়িবিহীন, একক গুড়িবিহীন ঝোপজাতীয় উদ্ভিদ, একক গুড়িবিহীন ঝোপজাতীয় উদ্ভিদ, মানে নির্দিষ্ট একটা গুড়ি নাই। গুড়ি বলতে কি বুঝে? আম গাছ যদি দেখো, আম গাছের এরকম লম্বা একটা হচ্ছে কাণ্ড দেখা যায় না, তারপর এরকম আম গাছ হয়, এই অংশটাকে বলা হয় গুড়ি। এরকম একটা একক গুড়ি নাই। এই গুল্মগুলা এরকম এরকম হয়েছে। গুল্মগুলা কেমন হয়েছে? ফুল গাছ যদি দেখো, বেসিক্যালি ফুল গাছগুলো এরকম এরকম ছোট 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 কাণ্ড বের হয় এবং জিনিসগুলো এরকম ঝোপের মতো হয়, ঝোপের মতো হয়, এটা ফুল গাছে বেসিক্যালি দেখা যায়। তাহলে হচ্ছে আমাদের কাষ্ঠল একক গুড়িবিহীন ঝোপজাতীয় উদ্ভিদ, 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 কাষ্ঠল একক গুড়িবিহীন ঝোপজাতীয় উদ্ভিদ। তাহলে এই যে আমাদের হচ্ছে যে কাষ্ঠল একক গুড়িবিহীন ঝোপজাতীয় যে উদ্ভিদ আছে, এই উদ্ভিদটার নাম কি হবে আমাদের? এই উদ্ভিদটার নাম হবে হচ্ছে যে কাষ্ঠল একক গুড়িবিহীন ঝোপজাতীয় উদ্ভিদ। এরা হচ্ছে বেসিক্যালি ফুলের গাছ, জবা, রঙ্গন, গোলাপ, এরা হচ্ছে গুল্ম। জবা, রঙ্গন, গোলাপ, জবা, রঙ্গন, গোলাপ। আর হচ্ছে আমাদের
যে গাছগুলা আমি মনে রাখছি কিভাবে, যেটা আমি মনে রাখতাম যে গাছগুলা নিজে উঠাইতে পারবা না কিন্তু কয়েক বন্ধু মিলে ঠেলাঠেলি করলে এই গাছ তুলে ফেলা যাবে। জবা গাছ যখন মিডিয়াম রেঞ্জে থাকে কয়েকজন মিলে ঠেলাঠেলি করে জবা গাছ তুলে ফেলতে পারবা। সো আর এর চেয়েও সুন্দরভাবে মনে রাখা যায় ফুলের গাছগুলা, যারা ঝোপ করে থাকে, ঝোপ করে ফুল হয়, আমরা টেনে টেনে ছিঁড়ি। বৃক্ষ বা আমাদের যে হচ্ছে ট্রি, বৃক্ষ বা ট্রি বলি যে আমরা, বৃক্ষ বা ট্রি, এর হচ্ছে কাষ্ঠল, একক গুড়িযুক্ত। এটা কি? একক গুড়ি বা কাণ্ড বিশিষ্ট বৃহৎ উদ্ভিদ। একক গুড়িযুক্ত বৃহৎ উদ্ভিদ, একক গুড়িযুক্ত বৃহৎ উদ্ভিদ হচ্ছে আমাদেরকে, বৃহৎ উদ্ভিদ হচ্ছে এই বৃক্ষ বা ট্রি, আমাদের একক গুড়িযুক্ত বৃহৎ উদ্ভিদ, বৃক্ষ বা ট্রি। এই যে বৃক্ষ বা ট্রি হচ্ছে আমাদের কি আছে? আম, জাম, কাঁঠাল, জবা, আম, তারপর হচ্ছে জাম, কাঁঠাল, জবা, আম, জাম, কাঁঠাল, জবা। ঠিক আছে, আম, জাম, কাঁঠাল, জবা। এখন আসো যে আমাদের এই বিরুৎ এবং গুল্মের মাঝে একজন আছে যে হচ্ছে গুল্ম থেকে একটু ছোট, বিরুৎ থেকে একটু বড়, উপগুল্ম বা এটাকে বলা হয় আন্ডার শ্রাব, উপগুল্ম বা এটাকে কি বলি আমরা? আন্ডার শ্রাব। এই উপগুল্ম বা আন্ডার শ্রাব যে আছে সেটা আমাদের হচ্ছে গুল্মের চেয়ে অপেক্ষাকৃত ছোট আকৃতির উদ্ভিদ। যে গুল্ম আছে তার থেকে একটু ছোট, গুল্ম থেকে অপেক্ষাকৃত ছোট, গুল্ম থেকে একটু ছোট, গুল্ম থেকে ছোট বাট ক্যারেক্টারিস্টিক গুল্মের মতোই। সো এটা মনে রাখবো হচ্ছে কালো সুন্দর দাঁত মাঝি। তাহলে আমাদের দাঁতটা হচ্ছে, উপগুল্মটা মনে রাখবো হচ্ছে কালো সুন্দর দাঁত মাঝি, তাহলে হচ্ছে কালো সুন্দর দিয়ে মনে রাখবো হচ্ছে কালকা সুন্দা, আর দাঁত মাঝি দিয়ে মনে রাখবো হচ্ছে দাঁত মর্দন। তাহলে এই কালকা সুন্দা এবং দাঁত মর্দন, কালকা সুন্দা এবং দাঁত মর্দন, এই দুইটা হচ্ছে কি আমাদের এই উপগুল্ম বা আন্ডার শার্ব। এছাড়া আমাদের হচ্ছে আরো তিনটা কথাবার্তা বইয়ের মধ্যে বলা আছে। একটা হচ্ছে পরাশ্রয়ী, মিতজীবী, পরজীবী। তাহলে আমাদের বইয়ের মধ্যে আরো তিনটা কথা বলা আছে: পরাশ্রয়ী, মিতজীবী, পরজীবী, পরাশ্রয়ী, মিতজীবী, পরজীবী, পরাশ্রয়ী, মিতজীবী, পরজীবী, পরাশ্রয়ী, মিতজীবী, পরজীবী, পরাশ্রয়ী, মিতজীবী, পরজীবী। এই যে পরাশ্রয়ী, মিতজীবী, পরজীবী তিনটা কথা আছে। তাহলে পরাশ্রয়ী কি? যে উদ্ভিদ অন্য গাছের উপর আশ্রয় করে বড় হয়ে ওঠে, যে উদ্ভিদ অন্য উদ্ভিদকে আশ্রয় করে বড় হয়ে ওঠে। যেমন তুমি যদি কখনো বাসায় লাউ গাছ লাগাও, দেখবা লাউকে একটা হচ্ছে যে কাঠ যদি লাগায় দাও, তুমি লাউয়ের সাথে একটা বাঁশের কঞ্চি লাগায় দাও, লাউ গাছের ডালাগুলো বাঁশের কঞ্চি বেয়ে বেয়ে উঠে যাবে। লাউ, ঝিঙ্গা, সিম গাছ, তারপর হচ্ছে এই গাছগুলা। সো এরা বড় হওয়ার জন্য অন্যের উপর নির্ভর করে, বাট ও কি বাঁশ থেকে কোনো খাবার শোষণ করে না। তাহলে এটাকে বলি পরাশ্রয়ী। যে উদ্ভিদ আমাদের অন্য উদ্ভিদে আশ্রয় করে জন্মে কিন্তু খাদ্য শোষণ করে না, যে উদ্ভিদ অন্য উদ্ভিদে আশ্রয় করে জন্মে, যে উদ্ভিদ অন্য উদ্ভিদে আশ্রয় করে জন্মে, যে উদ্ভিদ অন্য উদ্ভিদে আশ্রয় করে জন্মে, কিন্তু যে উদ্ভিদ অন্য উদ্ভিদে আশ্রয় করে জন্মে, কিন্তু যে উদ্ভিদ অন্য উদ্ভিদে আশ্রয় করে জন্মে, যে উদ্ভিদ অন্য উদ্ভিদে আশ্রয় করে জন্মে কিন্তু আমাদের হচ্ছে খাদ্য শোষণ করে না, খাদ্য শোষণ করে না, খাদ্য শোষণ করে না, তাকে আমরা কি বলি? পরাশ্রয়ী বলি। মিতজীবী কি? মিতজীবী হচ্ছে যে উদ্ভিদ মৃত বস্তু থেকে খাবার গ্রহণ করে, যে উদ্ভিদ মৃত বস্তু থেকে খাবার গ্রহণ করে, যে উদ্ভিদ মৃত বস্তু থেকে, যে উদ্ভিদ মৃত বস্তু থেকে খাবার গ্রহণ করে, মৃত বস্তু থেকে খাদ্য গ্রহণ করে, মৃত বস্তু থেকে কি করে? খাদ্য গ্রহণ করে, মৃত বস্তু থেকে খাদ্য গ্রহণ করে। পরজীবী হচ্ছে যে উদ্ভিদ খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল, যে উদ্ভিদ খাদ্যের জন্য, যে উদ্ভিদ খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, যে উদ্ভিদ খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, অন্যের উপর নির্ভরশীল, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, তাকে কি বলি আমরা? তাকে বলি আমরা পরজীবী। তাহলে দেখো এই জায়গাটা
এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এগুলা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে হুট করে এগুলা সিকিউতেও যদি দিয়ে দেয় অবাক হওয়ার মতো না। তাহলে আসলে এই জিনিসটা কি আমরা বোঝার চেষ্টা করি। লেখা শেষ হইতো সবার? এখন দেখো তাহলে হচ্ছে যে গাছগুলো একদম ছোট বিন্দা বিন্দা গাছ, টান দিলে উঠে যাবে, নরম অকাষ্টল, এখান থেকে কাঠ তৈরি হয় না, তাদেরকে বিরুৎ বা হার্ব বলা হয়। যেমন ঘাস, গম, ধান, স্রোতোদন, দুর্বাঘাস। উপগুল্ম বা আন্ডারস্রাব হচ্ছে এরা গুল্ম থেকে ছোট, কি গুল্ম থেকে ছোট সাইজের। এরা হচ্ছে কালো সুন্দর দাঁত, কালকা সুন্দর দাঁত মর্দন। গুল্ম হচ্ছে এরা কি কাষ্টল হয়, ঝোপজাতীয় উদ্ভিদ, বেসিক্যালি ফুলের উদ্ভিদ গুলা, গোলাপ, জবা, রঙ্গন। বৃক্ষ কি একক লম্বা কাণ্ডযুক্ত উদ্ভিদ, যেগুলা দেখতে গেলে এরকম উপরের দিকে তাকাইতে হয়, আম, জাম, কাঁঠাল, জবা। পরাশ্রয়ী হচ্ছে যে উদ্ভিদ অন্য উদ্ভিদকে আশ্রয় করে জন্মে কিন্তু খাদ্য শোষণ করে না, সে পরাশ্রয়ী। যে উদ্ভিদ মৃত বস্তু থেকে খাদ্য গ্রহণ করে, মৃতজীবী। যে উদ্ভিদ খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, পরজীবী। এখন আসো আমাদের নেক্সট কথা হচ্ছে মূল। নেক্সট কথা হচ্ছে নেক্সট কথা কি নেক্সট কথা হচ্ছে মূল। নেক্সট কথা হচ্ছে আমাদের কি নেক্সট কথা হচ্ছে মূল, বা হচ্ছে এটাকে বলি হচ্ছে আমরা রুট। মূল বা রুট, মূল বা রুট। এখন আমাদের মূল বা রুটকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। এক নম্বর নাম হচ্ছে প্রধান মূল, এক নম্বর নাম হচ্ছে প্রধান মূল। প্রধান মূল এক নম্বর নাম কি প্রধান মূল, এটা ইংরেজি, এগুলো সবগুলো ইংরেজি জানতে হবে। বা ট্যাপ রুট, প্রধান মূল বা এটাকে কি বলা হয়, ট্যাপ রুট। ট্যাপ রুট এটা হচ্ছে প্রধান মূল। দুই নম্বর হচ্ছে অস্থানিক মূল। দুই নম্বর কি, দুই নম্বর হচ্ছে অস্থানিক মূল বা অ্যাডভেন্টেশিয়াস রুট। দুই নম্বর হচ্ছে অস্থানিক মূল। দুই নম্বর হচ্ছে কি অস্থানিক মূল বা ইংরেজিতে কি বলি এটাকে অ্যাডভান্টেশিয়াস রুট। অ্যাডভেন্টেশিয়াস রুট, অ্যাডভেন্টেশিয়াস রুট, অ্যাডভেন্টেশিয়াস রুট। তিন নম্বর জিনিসটা যে আছে সেটা কি, তিন নম্বর জিনিসটা হচ্ছে গুচ্ছ মূল। তিন নম্বর জিনিসটা হচ্ছে গুচ্ছ মূল, গুচ্ছ মূল বা ইংরেজিতে মনে এটাকে ফাইব্রাস রুট বলে। ইয়েস, ফাইব্রাস রুট, ফাইব্রাস রুট, ফাইব্রাস রুট। আরেকটা হচ্ছে পরাশ্রয়ী মূল, ফাইব্রাস রুট। আরেকটা হচ্ছে আমাদের পরাশ্রয়ী মূল, পরাশ্রয়ী মূল, পরাশ্রয়ী মূল, পরাশ্রয়ী মূল বা এটাকে বলা হয় এপিফাইটাল রুট, এপিফাইটাল রুট বলা হয়, এটাকে বলা হয় এপিফাইটিক রুট, এপিফাইটিক রুট। সো কোনটা আসলে মূলটা, এপিফাইটিক রুট, ফাইটিক রুট। তোমাদের একটা কথা বলছিলাম লাস্ট দিন যে আমাদের শুক্রাণু ডিম্বাণু মিলে তৈরি হয় জাইগট, সেই জাইগট থেকে তৈরি হয় ভ্রূণ। সেই ভ্রূণের মধ্যে একটা মূল থাকে যেটাকে বলি ভ্রূণমূল। ভ্রূণের মধ্যে আরেকটা অংশ থাকে ভ্রূণপত্র, আমাদের ভ্রূণমূল, ভ্রূণপত্র। সো ভ্রূণমূলটা যে আছে সেই ভ্রূণমূলটা থেকে যে মূল তৈরি হয় তাকে প্রধান মূল বলা হয়। তাহলে হচ্ছে ভ্রূণমূল থেকে, ভ্রূণমূল থেকে যে মূল তৈরি হয়, ভ্রূণমূল থেকে যে মূল তৈরি হয়, ভ্রূণমূল থেকে যে মূল তৈরি হয়, ভ্রূণমূল থেকে যে মূল তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে প্রধান মূল। ভ্রূণমূল ছাড়া দুনিয়ার যে কোনো জায়গা থেকে মূল তৈরি হলে অস্থানিক মূল। ভ্রূণমূল ছাড়া, ভ্রূণমূল ছাড়া, ভ্রূণমূল ছাড়া, ভ্রূণমূল ছাড়া যে কোনো অংশ থেকে, ভ্রূণমূল ছাড়া যে কোনো অংশ থেকে, যে কোনো অংশ থেকে, ভ্রূণমূল ছাড়া যে কোনো অংশ থেকে যে মূল হয়, ভ্রূণমূল ছাড়া যে কোনো অংশ থেকে যে মূল হয় তাকে বলা হয় অস্থানিক মূল বা অ্যাডভেন্টেশিয়াস রুট। গুচ্ছমূল জিনিসটা কি, গুচ্ছমূল হচ্ছে কাণ্ডের নিম্নাংশ থেকে, এই যে স্পেসিফিক যে কাণ্ড, এই কাণ্ডের নিম্নাংশ থেকে, কাণ্ডের নিম্নাংশ থেকে, কাণ্ডের নিম্নাংশ থেকে, কাণ্ডের নিম্নাংশ থেকে, কাণ্ডের নিম্নাংশ থেকে যে, কাণ্ডের নিম্নাংশ থেকে যে মূল তৈরি হয়, কাণ্ডের নিম্নাংশ থেকে যে মূল তৈরি হয়। সো দেখো ভ্রূণমূল ছাড়া দুনিয়ার যে কোনো জায়গা থেকে মূল হইলে অস্থানিক মূল। গুচ্ছমূলও কিন্তু এক ধরনের অস্থানিক মূল, কিন্তু স্পেসিফিক কাণ্ডের নিম্নাংশ থেকে যদি কুটকুট কুটকুট করে মূল বের হয় তাহলে সেটাকে বলা হয় মূল তৈরি হলে গুচ্ছমূল। আর পরাশ্রয়ী মূল কি, পরাশ্রয়ী মূল একটু পড়াইতেছি। এখন এই প্রধান মূলটা কোথায় থাকে, প্রধান মূলটা থাকে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদে। প্রধান মূলটা কোথায় থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদে। প্রধান মূলটা কোথায় থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদে, দ্বিবীজপত্রী উদ্ভিদে, দ্বিবীজপত্রী উদ্ভিদে, দ্বিবীজপত্রী উদ্ভিদে আমরা হচ্ছে প্রধান মূল দেখতে পাবো, দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল পাবে। আর এই গুচ্ছমূলটা কোথায় পাওয়া যাবে, গুচ্ছমূলটা পাওয়া যাবে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে, একবীজপত্রী উদ্ভিদে। গুচ্ছমূল কোথায় পাওয়া যাবে, সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে আমরা গুচ্ছমূল দেখতে পাবো। দ্বিবীজপত্রী উদ্ভিদে আমরা পাবো হচ্ছে কি প্রধান মূল। একবীজপত্রী উদ্ভিদে কি পাওয়া যাবে, একবীজপত্রী উদ্ভিদে পাওয়া যাবে হচ্ছে গুচ্ছমূল। দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল, একবীজপত্রী উদ্ভিদে গুচ্ছমূল। অস্থানিক মূল দেখে বিজ্ঞানীরা পাগল হয়ে গেছে যে এইখানে অস্থানিক মূল পাওয়া যায়, ওরা তো সব পাগল হয়ে গেছে। তাহলে অস্থানিক মূলের উদাহরণ হচ্ছে অবাক, অবাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে এখানে অস্থানিক মূল। তো অবাক দিয়ে মনে রাখবো অশ্বত, বট, কেয়া, অশ্বত, বট, কেয়া। এই তিনটাতে কি পাওয়া যায় আমাদের,
এই তিনটাতে পাওয়া যায় হচ্ছে যে আমাদের অস্থানিক মূল। পরাশ্রয়ী মূল হচ্ছে যে এখানে আমাদের পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব হতে উৎপন্ন অস্থানিক মূলকে হচ্ছে আমরা কি বলি, পরাশ্রয়ী মূল বলি। পরাশ্রয়ী মূলের হচ্ছে যে দেখা যায় আমাদের পরাশ্রয়ী উদ্ভিদের যে পরাশ্রয়ী উদ্ভিদ যেগুলো আছে, স্পেসিফিক্যালি থানকুনিকে পরাশ্রয়ী উদ্ভিদ বলা হয়েছে, অর্কিডকে বলা হয়েছে পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব থেকে যে মূল তৈরি হয়, পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব থেকে যে মূল তৈরি হয়। জিনিসটা খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে এরকম একটা উদ্ভিদ এরকম পড়ে আছে, এই পড়ে থাকা উদ্ভিদের এই জায়গাটাকে বলা হচ্ছে পর্ব। পর্ব কাণ্ডের মধ্যে, এটা হচ্ছে একটা কাণ্ড, এই কাণ্ডের এই পুরাটা হচ্ছে একটা কাণ্ড, এই পুরাটাকে একটা কাণ্ড, কাণ্ডের এই স্পেসিফিক অংশটাকে বলা হয় পর্ব, যেই জায়গা থেকে পাতা তৈরি হয়। কাণ্ডের পর্ব থেকে কি তৈরি হয়, পাতা তৈরি হয়, সেই জায়গা থেকে হচ্ছে আমাদের মূল তৈরি হয়েছে, সেই জায়গা থেকে মূল তৈরি হয়েছে, তাহলে এই মূলটাকে পরাশ্রয়ী মূল বলা হয়। পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব থেকে যে মূল তৈরি হয় তাকে পরাশ্রয়ী মূল বলা হয়। পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব থেকে, পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব থেকে, পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব থেকে যে মূল তৈরি হয়, পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব থেকে যে মূল তৈরি হয়, পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব থেকে যে মূল তৈরি হয় তাকে কি বলি আমরা, তাকে বলি হচ্ছে আমরা পরাশ্রয়ী মূল। উদাহরণ হচ্ছে আমাদের অর্কিডের মূল। উদাহরণ হচ্ছে আমাদের এই অর্কিডের মূল। অর্কিড যে গাছ আছে সেই অর্কিডের মূলটা হচ্ছে পরাশ্রয়ী মূল। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদে যে আমাদের প্রধান মূল পাওয়া যায় যে দ্বিবীজপত্রী উদ্ভিদে, দ্বিবীজপত্রী উদ্ভিদে কি পাওয়া যায়, দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল পাওয়া যায়। একবীজপত্রী উদ্ভিদে কি পাওয়া যায়, গুচ্ছ মূল পাওয়া যায়। এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল পাওয়া যাচ্ছে, দ্বিবীজপত্রী উদ্ভিদে কি পাওয়া যাচ্ছে, দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল পাওয়া যাচ্ছে। প্রধান মূল কই পাওয়া যাচ্ছে, দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল বা ট্যাপরুট যে পাওয়া যাচ্ছে। এই প্রধান মূল বা ট্যাপরুটটার মধ্যে আমাদের কিছু কিছু মূল আছে যারা সঞ্চয়ী প্রধান মূল, যে তারা খাবার সঞ্চয় করে, যেমন মূলা, গাজর, বিট, এরাও কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং এরা কিন্তু আমাদের সঞ্চয়ী প্রধান মূল। যেমন মূলা, গাজর, বিট, বিটও কিন্তু একটা খাবার, বিট, এই বিটরুট খাও না এখন অনেকে, বিটরুট সালাদের মধ্যে লাল লাল যে দেয়, মূলা, গাজর, বিট, এরা রূপান্তরিত, এরা সঞ্চয়ী প্রধান মূল। এরা কি সঞ্চয়ী প্রধান মূল, যেটা কি করে আমাদের খাবার সঞ্চয় করে, সঞ্চয়ী প্রধান মূল। এরা কি সঞ্চয়ী প্রধান মূল, খাবার সঞ্চয় করে। এরা কি করে, সঞ্চয়ী প্রধান মূল, যেটা খাবার সঞ্চয় করে। তাহলে দেখো মূলটার চারটা ভাগ আছে, প্রধান মূল, অস্থানিক মূল, গুচ্ছমূল, পরাশ্রয়ী মূল। প্রধান মূল কি, ভ্রূণমূল থেকে যে মূল তৈরি হবে সেটা হচ্ছে প্রধান মূল, দ্বিবীজপত্রী উদ্ভিদ। ভ্রূণমূল ছাড়া দুনিয়া যে কোনো জায়গা থেকে মূল তৈরি হয়, অস্থানিক মূল। অবাক হয়ে গেলাম, অশ্বৎবট কেয়া। গুচ্ছমূল কি, কাণ্ডের নিম্নাংশ থেকে যে মূল তৈরি হয়, গুচ্ছমূল, একবীজপত্রী উদ্ভিদের মধ্যে দেখা যায়। আর পরাশ্রয়ী মূল বা এপিফাইটিক রুট কি, যে পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব থেকে যে মূল তৈরি হয়, যেমন অর্কিডের মূল, এটা হচ্ছে পরাশ্রয়ী মূল। আল্লাহুম্মা আমিন। ওকে, তাহলে মূল গেল। এবার আসো মূলের পর কি, মূল কাণ্ড বা এটাকে আমরা কি বলি, স্টেম বলা হয়। কাণ্ড বা এটাকে কি বলি, স্টেম বলা হয়। এখন কাণ্ড কই থাকে, মাটির উপর থাকে। কাণ্ড কই থাকে, কাণ্ড থাকে হচ্ছে মাটির উপরে। কাণ্ড থাকে কোথায়, মাটির উপরে থাকে। সো এই কাণ্ডের মধ্যে আমাদের কিছুক্ষণ পর পর এরকম অংশ দেখা যায়, এটা হচ্ছে কাণ্ড। এরকম একটু শক্ত অংশ দেখা যায়, এটাকে বলা হয়, এটা থেকে কি তৈরি হয়, এটা থেকে পাতা তৈরি হয়। এটা থেকে কি তৈরি হয়, এটা থেকে পাতা তৈরি হয়। সো এই যে পাতা তৈরি হয় কাণ্ডের যে জায়গা থেকে, সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে পর্ব। এটাকে কি বলা হয়, এদেরকে বলা হয় পর্ব। তো এই পুরো জিনিসটা কি, কাণ্ড। সো এবং কাণ্ডের নিচেই বেসিক্যালি থাকে কি আমাদের মূল। তাহলে মূল এবং কাণ্ড বলি যে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। মূল এই জিনিসটা হচ্ছে কাণ্ড। এখন এই কাণ্ডের মধ্যে যে জায়গা থেকে পাতা তৈরি হয় সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে পর্ব বা নোড। এই জায়গাটাকে কি বলা হয়, পর্ব বা নোড। এটাকে কি বলে, এটাকে বলি হচ্ছে আমরা পর্ব বা নোড। এটাকে কি বলি, এটাকে বলি হচ্ছে পর্ব বা নোড। এটাকে কি বলি, পর্ব বা নোড। এবং এই যে দুইটা পর্বের মাঝখানে যে জায়গা, সেটাকে কি বলবো বলো তো, দুইটা পর্বের মাঝখানে জায়গা আছে ভাইয়া, এটাকে বলে মধ্যপর্ব। মধ্যপর্ব। তো হচ্ছে এই যে জায়গা থেকে পাতা তৈরি হয় সেই জায়গাটাকে বলা হয় পর্ব, এবং পর্বের মাঝের জায়গাটাকে বলা হয় মধ্যপর্ব। সো এই পর্বটা
আমাদের হচ্ছে, তাহলে পর্বের সংজ্ঞাটা যে কাণ্ডের যে অংশ থেকে পাতা তৈরি হয়, কাণ্ডের যে অংশ থেকে পাতা তৈরি হয়, যে অংশ থেকে পাতা তৈরি হয়, কাণ্ডের যে অংশ থেকে পাতা তৈরি হয়, কাণ্ডের যে অংশ থেকে পাতা তৈরি হয়, পাতা তৈরি হয় তাকে কি বলা হয়? কাণ্ডের যে অংশ থেকে পাতা তৈরি হয় তাকে কি বলে? তাকে পর্ব বলে। কাণ্ডের যে অংশ থেকে পাতা তৈরি হয় তাকে পর্ব বা নোড বলে, তাকে পর্ব বা নোড বলে। কাণ্ডের যে অংশ থেকে পাতা তৈরি হয় তাকে পর্ব বা নোড বলে, তাকে কি বলা হয়? তাকে পর্ব বা নোড বলে। কাণ্ডের যে অংশ থেকে পাতা তৈরি হয় তাকে পর্ব বা নোড বলা হয়। এখন খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে এই মধ্য পর্ব যদি ফাঁপা থাকে, মধ্য পর্ব ফাঁপা, মধ্য পর্ব এখানে কোনো নিরেট কোনো কিছু নেই, ফাঁপা, এটা তখন এটাকে কি বলি? মধ্যপর্ব যদি ফাঁপা থাকে, মধ্যপর্ব যদি ফাঁপা থাকে তখন তাকে বলি, মধ্যপর্ব ফাঁপা থাকলে আমরা সেটাকে বলি ফাঁপা কাণ্ড, ফাঁপা কাণ্ড, ফাঁপা কাণ্ড, বা ইংরেজিতে বলি এটাকে হচ্ছে ফিস্টুলার স্টেম। এটাকে কি বলি ইংরেজিতে? এটাকে বলি হচ্ছে ফিস্টুলার স্টেম, ফাঁপা কাণ্ড বা ফিস্টুলার স্টেম। এই ফাঁপা কাণ্ড বা ফিস্টুলার স্টেম দেখা যায় আমাদের স্পেসিফিক্যালি একটা গোত্রের মধ্যেই দেখা যায়, এটা হচ্ছে পোয়াসিয়া গোত্র। এটা আমরা পড়বো সামনে, মনে রাখো, এই পোয়াসিয়া গোত্রে হচ্ছে ফাঁপা কাণ্ড দেখা যায়। এখন কিছু রূপান্তরিত কাণ্ডের নাম সম্পর্কে আমরা জানবো, যে কাণ্ডগুলো একটু রূপান্তরিত হয়েছে। কি হয়েছে? মাটির উপরে থাকার কথা ছিল, এরা হচ্ছে মজা কইরা মাটির নিচে চলে গেছে। তো এইগুলাকে বলা হয় রূপান্তরিত কাণ্ড। রূপান্তরিত কাণ্ড এরা বেসিক্যালি ভূনিমস্থ কাণ্ড, ভূনিমস্থ কাণ্ড, ভূনিমস্থ কাণ্ড, যে মাটির নিচে চলে গিয়েছে আমাদের কাণ্ডগুলা। সো কারা কারা এরকম, কারা কারা আসো দেখি। একটা হচ্ছে রাইজোম আছে, একটা কি আছে? রাইজোম আছে, টিউবার আছে, বাল্ব আছে, রানার আছে, চারটা আছে। রাইজোম, রাইজোম, টিউবার, বাল্ব, রানার। 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 এই যে রাইজোম, এই যে টিউবার, এই যে বাল্ব, এই যে রানার জিনিসটা কি? দেখো, প্রত্যেকেই মাটির নিচে যাবে, প্রত্যেকেই কি যাবে? মাটির নিচে যাবে। ভূনিমস্থ রূপান্তরিত কাণ্ড মাটির নিচে যারা আনুভূমিকভাবে বৃদ্ধি হয়, মাটির নিচে যাইয়া, এই যে মাটি, মাটির নিচে গিয়া যেসব কাণ্ড আনুভূমিকভাবে বৃদ্ধি পায় তাদের বলে রাইজম। মাটির নিচে গিয়া যারা হচ্ছে বড় হয়ে এরকম আলুর মতো হয় তাদের টিউবার, টিউবার বলে, টিউমারের মতো। মাটির নিচে গিয়ে যারা ছোট সংক্ষিপ্ত এরকম বাল্বের মতো থাকে তাদের বলে বাল্ব। যে কাণ্ডটা হচ্ছে মাটির নিচে এক ধরনের খেলা দেখায়, মাটির উপরে এক ধরনের খেলা দেখায়, যে আমাদের এরকম একটা কাণ্ড, সেই কাণ্ডের একটা অংশ পর্ব, সেই পর্ব থেকে এখান থেকে অস্থানিক মূল তৈরি হবে, উপরের দিকে পাতা তৈরি হবে, সেটাকে কি বলা হয়? রানার বলা হয়। তাহলে খেয়াল করো, ছবি সহ আঁকবা জিনিসগুলো, তাহলে এগুলো আজীবন মনে থাকবে। রাইজোম জিনিসটা কি? রাইজোম জিনিসটা হচ্ছে যে আমাদের যেসব কাণ্ড মাটির নিচে আনুভূমিকভাবে বাড়ে, যেসব কাণ্ড মাটির নিচে আনুভূমিকভাবে বাড়ে, যেসব কাণ্ড, যেসব কাণ্ড মাটির নিচে আনুভূমিকভাবে বাড়ে, যেসব কাণ্ড মাটির নিচে আনুভূমিকভাবে বাড়ে, মাটির নিচে আনুভূমিকভাবে বাড়ে, যেসব কাণ্ড মাটির নিচে আনুভূমিকভাবে বাড়ে, আনুভূমিকভাবে বাড়ে, যেসব কাণ্ড মাটির নিচে আনুভূমিকভাবে বাড়ে তাদের বলি রাইজোম। যেসব কাণ্ড মাটির নিচে আমাদের স্ফীত হয় তাদের বলি টিউবার। যেসব কাণ্ড মাটির নিচে স্ফীত হয়, যেসব কাণ্ড মাটির নিচে স্ফীত হয়, কাণ্ড মাটির নিচে স্ফীত হয়, মাটির নিচে স্ফীত হয়, মাটির নিচে স্ফীত হয়, স্ফীত হয়। তারপর হচ্ছে এরা সংক্ষিপ্ত স্ফীত কাণ্ড, সংক্ষিপ্ত স্ফীত ভূনিমস্থ কাণ্ড, সংক্ষিপ্ত স্ফীত ভূনিমস্থ কাণ্ড। আচ্ছা, আর রানার হচ্ছে এই কাণ্ডের একটি অংশ, কাণ্ডের একটি অংশ থেকে, কাণ্ডের পর্ব থেকে, কাণ্ডের পর্ব থেকে মাটির নিচে অস্থানিক মূল আর মাটির উপরে পাতা তৈরি হয়। কাণ্ডের পর্ব থেকে, কাণ্ডের পর্ব থেকে, কাণ্ডের পর্ব থেকে মাটির নিচে, কাণ্ডের পর্ব থেকে মাটির নিচে অস্থানিক মূল, মাটির নিচে অস্থানিক মূল, কাণ্ডের পর্ব থেকে মাটির নিচে অস্থানিক মূল ও উপরে পাতা তৈরি হয়, ও উপরে পাতা তৈরি হয়, উপরে পাতা তৈরি হয়, উপরে পাতা তৈরি হয়, উপরে পাতা তৈরি হয়, উপরে পাতা তৈরি হয়। ঠিক আছে, উপরে পাতা তৈরি হয়। এখন এই যে রাইজোম আছে, যেসব কাণ্ড মাটির নিচে আনুভূমিকভাবে বাড়ে তাদেরকে রাইজোম বলতেছি আমরা। এই যে রাইজোম আমরা দেখতে পাচ্ছি, রাইজোম, এই যে আমরা মাটির নিচে রাইজোম দেখতে পাচ্ছি, রাইজোম, এই রাইজোমের উদাহরণ কি? এই রাইজোমের উদাহরণ কি? রাইজোমের উদাহরণ কি? এই রাইজোমের উদাহরণ হচ্ছে আমাদের আদা হলুদ, আদা এন্ড হলুদ, আদা এন্ড হলুদ, আদা এন্ড হলুদ। টিউবার যে আছে আমাদের, টিউবার,
টিউবার যে আমাদের রয়েছে, এই টিউবারের উদাহরণ কি? টিউবারের উদাহরণ হচ্ছে আলু। টিউবারের উদাহরণ কি? আলু। এত স্ফীত, এত মোটা হইতে পারে শুধু আলুই। বাল্বের উদাহরণ কি? বাল্বের উদাহরণ হচ্ছে পেঁয়াজ রসুন। বাল্বের উদাহরণ কি? পেঁয়াজ অ্যান্ড রসুন। বাল্বের মতো ছোট ছোট সাইজের হয় পেঁয়াজ ও রসুন। আর রানার কি? রানারের উদাহরণ হচ্ছে থানকুনি। রানারের উদাহরণ কি? রানারের উদাহরণ হচ্ছে থানকুনি। থানকুনি যে গাছ আছে সেটা হচ্ছে আমাদের রানারের উদাহরণ। তাই দেখো, রূপান্তরিত কাণ্ড, ভূমিমস্থ কাণ্ডগুলা একটু সুন্দর করে ছবি এঁকে লেখো, তাহলে এই জিনিস আর তুমি ভুলবা না। আর ছবি আঁকা ছাড়া লিখলে এই জিনিস হচ্ছে কয়দিন পরই ভুলা যাবা। দেখো, তাহলে হচ্ছে যেসব কাণ্ড হচ্ছে আমাদের কি হয়, যেসব কাণ্ড হচ্ছে আমাদের মাটির নিচে আনুভূমিকভাবে, মাটির নিচে আনুভূমিকভাবে বাড়ে তারা রাইজোম। যেসব কাণ্ড মাটির নিচে এরকম স্ফীত হয়ে যায় তাদের আলু বলা হয়। যেসব কাণ্ড মাটির নিচে স্ফীত হয় বাট ছোট সাইজের তাদেরকে আমরা বলি বাল্ব। যেসব কাণ্ড হচ্ছে কাণ্ডের পর্ব থেকে মাটির নিচে এর অস্থানিক মূল উপরে পাতা তৈরি হয় তাদের বলি রানার। তাহলে এই হচ্ছে আমাদের জিনিসগুলো। এতটুকু পর্যন্ত বুঝতে পারতেছি আমরা? মিষ্টি আলু না গোল আলু? ভালো কথা। জবা তো গুলমতেও বললেন, দুইটাই সঠিক। জবা গুলমতে বলছি, জবা কই গুলমতে? জবা, হ্যাঁ জবা তো গুলমই। আচ্ছা, আমজাম কাঁঠাল জবা লিখছি এখানে, জবা হবে না, এটা শুধু আমজাম কাঁঠাল হবে। এটা শুধু আমজাম কাঁঠাল হবে, ঠিক আছে? এটা শুধু আমজাম কাঁঠাল হবে। কি জানি বলতে নিছিলাম, ভুলে গেলাম। হ্যাঁ, এবার আসো উদ্ভিদের মূল কাণ্ড, এরপর কি আসে? পাতা। পাতা বা ইংরেজিতে বলি হচ্ছে আমরা লিফ। পাতা বা ইংরেজিতে কি বলি? এটাকে লিফ বলা হয়। পাতা বা ইংরেজিতে কি বলা হয়? লিফ বলা হয়। তো একটা পাতার বেসিক্যালি হচ্ছে এই যে একটা কাণ্ড আছে, এই কাণ্ড, এই কাণ্ডের, আচ্ছা এখানে বলতে নিয়েছিলাম আলু, বলছি এটা গোল আলু হবে। এটা কোন আলু হবে? গোল আলু, মিষ্টি আলু না। মিষ্টি আলু তো হচ্ছে মূল। মিষ্টি আলু কি? মিষ্টি আলু হচ্ছে রূপান্তরিত মূল, আর গোল আলু হবে এটা গোল আলু। আচ্ছা দেখো, যে আমাদের পাতা, এই যে আমাদের উদ্ভিদের যে কাণ্ডটা আছে, কাণ্ড, এই কাণ্ডের মধ্যে এই অংশটার নাম পর্ব। এই পর্ব থেকে কি তৈরি হয়? পর্ব থেকে হচ্ছে আমাদের পাতা তৈরি হয়। পর্ব থেকে কি হয়? পর্ব থেকে পাতা তৈরি হয়। পর্ব থেকে পাতা তৈরি হয়। পর্ব থেকে আমাদের এরকম পাতা তৈরি হয়, পাতা। সো পাতার মধ্যে আমাদের হচ্ছে এই অংশটাকে কি বলি আমরা? এই অংশটাকে বলা হয় বোটা। এই অংশটাকে কি বলা হয়? পাতার বোটা বলি আমরা। এই অংশটাকে কি বলি? পাতার বোটা বলি। এই অংশটাকে পাতার কি বলি? পাতার বলি হচ্ছে বোটা বা হচ্ছে পত্রবিন্ত। পাতার কি বলি? বোটা বলি বা পত্রবিন্ত বা পিটিউল বলি। বোটা বা হচ্ছে পত্রবিন্ত, পত্রবিন্ত বা হচ্ছে ইংরেজিতে পিটিওল বলা হয়, পিটিওল বলা হয়। আচ্ছা, এই যে অংশটা পাতার, এই মূল অংশটা, এটাকে বলা হয় পাতার হচ্ছে পত্রমূল, পত্রমূল বা এটাকে বলা হয় হচ্ছে বেস। আর এই অংশটাকে কি বলি আমরা? এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটাকে বলা হয় হচ্ছে ল্যামিনা বা পত্রফলক। ল্যামিনা বা পত্রফলক, পত্রফলক, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের একটা পাতার তিনটা অংশ। পাতার কয়টা অংশ? পাতার হচ্ছে তিনটা অংশ। পাতার কয়টা অংশ? পাতার তিনটা অংশ। আচ্ছা, অনেক জায়গায় হচ্ছে উপপত্র থাকে, উপপত্র থাকে, উপপত্র থাকে। এই আমাদের হচ্ছে এই পাতার এখানে ছোট ছোট উপপত্র তৈরি হতে পারে। এটাকে কি বলি আমরা? উপপত্র। উপপত্র বলা হয়, উপপত্র। সো অনেক জায়গায় উপপত্র থাকে, অনেক জায়গায় উপপত্র থাকে না। অনেক জায়গায় উপপত্র থাকে, অনেক জায়গায় উপপত্র থাকে না। এখন হচ্ছে আমাদের পাতা দুই ভাগে ভাগ করা যায়। এই যে পাতা, এটা হচ্ছে সরলপত্র। পাতার মধ্যে দুইটা ভাগ আছে, একটাকে বলি আমরা সরলপত্র, সরলপত্র, আরেকটাকে বলা হয় সরলপত্র বা ইংরেজিতে বলি হচ্ছে সিম্পল লিফ, সিম্পল লিফ, সিম্পল লিফ। আরেকটা হচ্ছে আমাদের যৌগিক পত্র বা কম্পাউন্ড লিফ, যৌগিক পত্র বা কম্পাউন্ড লিফ, যৌগিক পত্র বা ইংরেজিতে যেটাকে বলি হচ্ছে আমরা কম্পাউন্ড লিফ। যৌগিক পত্র ইংরেজিতে কি বলি? কম্পাউন্ড লিফ। এই যে সরলপত্র এবং যৌগিক পত্র দুইটা বিষয় দেখতে পাচ্ছি, সরলপত্র এবং যৌগিক পত্র। সরলপত্রের মধ্যে আমরা কি দেখতে পাবো? সরলপত্রের মধ্যে আমরা দেখতে পাবো এই যে আমাদের হচ্ছে কি আছে, এটা হচ্ছে আমাদের একটা গাছের পাতার পর্ব। এই পর্ব থেকে আমাদের একটাই
পাতা তৈরি হয়েছে, পর্ব থেকে আমাদের প্রতি পর্ব থেকে একটা করে পাতা তৈরি হয়েছে, তখন তাকে সরলপত্র বলে। বা বইয়ের সংজ্ঞায় বলেছে পাতায় একটি মাত্র পত্রফলক থাকলে, এই যে পাতা, এই পুরাটা কিন্তু একটা পাতা, এই পাতায় পত্রফলক একটা, পাতায় একটি পত্রফলক থাকলে, পাতায় একটি মাত্র পত্রফলক থাকলে, একটি মাত্র পত্রফলক থাকলে, পাতায় একটি মাত্র পত্রফলক থাকলে, পাতায় একটি মাত্র পত্রফলক থাকলে তাকে আমরা কি বলি? তাকে আমরা হচ্ছে সরলপত্র বলি। তাকে আমরা কি বলি? তাকে আমরা সরলপত্র বলে। পাতায় একটা মাত্র পত্রফলক আছে, তাকে সরলপত্র বলে। একটা পাতায় যদি একাধিক পত্রফলক থাকে, এই যে পাতা কাণ্ড, এই কাণ্ড থেকে এই যে পর্ব, এই পর্ব থেকে যে পাতাটা হওয়ার কথা, এই পর্ব থেকে যে পাতাটা হওয়ার কথা, এই পর্ব থেকে যে পাতাটা হওয়ার কথা, সেই পাতাটা ফুল একটা পাতা না হয়ে এরকম ছোট 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 পত্রখণ্ডক হয়। ছোট ছোট আমাদের কি হয়? ছোট ছোট পত্রখণ্ডক হয়, ছোট ছোট পত্রখণ্ডক হয় আমাদের, এরকম ছোট ছোট পত্রখণ্ডক হয়, এদের বলি পত্রক। এই ছোট ছোট অংশগুলোকে কি বলা হয়? যে পুরা জিনিসটা বেসিক্যালি একটা পাতা ছিল, পুরা জিনিসটা একটা বেসিক্যালি পাতা ছিল, বাট সেটা পুরাটা নিজে একটা পাতা বা একটা, এই পাতাটা, এই পুরাটা কিন্তু একটা পাতা, এই পাতার মধ্যে একটা পত্রফলক না থেকে ছোট 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 অসংখ্য পত্রফলক সৃষ্টি হয়। তাহলে এই পুরা জিনিসটা কিন্তু একটা পাতা। তাহলে যে পাতায় একাধিক পত্রফলক থাকে, পাতা, তাহলে এই পাতার মধ্যে আমাদের ছোট ছোট এইগুলাকে কি বলি আমরা? এদেরকে বলা হয় হচ্ছে পত্রক, পত্রক বলা হয়, পত্রক। এবং এই মাঝের যে অংশটা, এটাকে বলা হয় র্যাকিস। এটাকে কি বলা হয়? র্যাকিস বলে। এটাকে কি বলা হয়? র্যাকিস বলে। এটাকে কি বলা হয়? এটাকে র্যাকিস বলা হয়। সো সংজ্ঞাটা হচ্ছে, সংজ্ঞাটা কি? একটি পাত্রে একাধিক পত্রফলক থাকলে তাকে যৌগিক পত্র বলে। তো এটাও পাতা, কারণ একটা পাতার মূল বিষয় কি? একটা পাতার মূল বিষয় হচ্ছে এখানে একটা পত্রমূল থাকতে হবে, পত্রবিন্ত থাকতে হবে, এটা পত্রবিন্ত, এবং এই জায়গাটা এটা পত্রবিন্ত, এই জায়গাটা হচ্ছে পত্রমূল, আর পুরা জিনিসটা পত্রফলক। সেই পত্রফলকের ছোট 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 পত্রক দেখা যায়। পাতায় একটি মাত্র পত্রফলক থাকলে সরলপত্র, আর পাতায় যদি একাধিক পত্রফলক থাকে, পাতায় যদি একাধিক পত্রফলক থাকে, পাতায় যদি একাধিক পত্রফলক থাকে, একাধিক পত্রফলক থাকে, পত্রফলক থাকে, পাতায় যদি একাধিক পত্রফলক থাকে, তাকে কি বলা হয়? তাকে যৌগিক পত্র বলা হয়। তাকে যৌগিক পত্র বলে। তাকে যৌগিক পত্র বলে। তাকে যৌগিক পত্র বা কম্পাউন্ড লিফ বলে। কম্পাউন্ড লিফ বলে। যৌগিক পত্র বা কম্পাউন্ড লিফ বলে। এবং ছোট ছোট পত্রগুলাকে আমরা কি বলি? পত্রক বলি। ছোট ছোট পাতাগুলাকে কি বলি? পত্রক বলি। এখন সরলপত্রের উদাহরণ কি? সরলপত্রের উদাহরণ আমাদের আশেপাশে যে আছে, আম, জাম, জবা, কাঁঠাল, এগুলো হচ্ছে সরলপত্রের উদাহরণ। উদাহরণ হচ্ছে কি? উদাহরণ হচ্ছে আম, জাম, জবা, কাঁঠাল। আম, জাম, জবা, কাঁঠাল। আম, জাম, জবা, কাঁঠাল। আম, জাম, জবা, কাঁঠাল। এটা হচ্ছে সরলপত্রের উদাহরণ। আর হচ্ছে যৌগিক পত্রের উদাহরণ কি? যৌগিক পত্রের উদাহরণ হচ্ছে তেঁতুল গাছ দেখছো? তেঁতুলের পাতা কিন্তু এরূপ। এটা হচ্ছে গোলাপ, সাজিনা, সাজিনা, কামিনী, নিম, নিম গাছ, তেঁতুল গাছ, লজ্জাবতী, তেঁতুল, লজ্জাবতী, লজ্জাবতী। ঠিক আছে? এই গাছগুলোর মধ্যে আমরা এরকম যৌগিক পত্র দেখতে পাই। গোলাপ, সাজিনা, কামিনী, তারপর হচ্ছে যে আমাদের গোলাপ, নিম, লজ্জাবতী, সাজিনা, কামিনী। তো এগুলা কি আমাদের? এগুলা হচ্ছে যে পাতায় একাধিক পত্রফলক আছে, যৌগিক পত্র, গোলাপ, সাজিনা, কামিনা, নিম, তেঁতুল, লজ্জাবতী। সেগুলো এমনিই মনে থাকে, আমি কোনো ছন্দ টন্দ এই জায়গায় দিলাম না। তাহলে দেখো পত্রগুলাকে আমরা পাতা বা লিফকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি আমরা, পাতা বা লিফকে। তাহলে একটা সরলপত্র পাইলাম, একটা যৌগিক পত্র পাইলাম, এটা সরলপত্র পাইলাম, একটা যৌগিক পত্র পাইলাম, একটা সরলপত্র পাইলাম, এটা হচ্ছে কি পাইলাম? যৌগিক পত্র পাইলাম, একটা সরলপত্র পাইলাম, আর একটা কি পত্র পাইলাম? আমরা যৌগিক পত্র পাইলাম। সরলপত্র পাইলাম, একটা হচ্ছে কি? আমরা যৌগিক পত্র পাইলাম। ঠিক আছে? এখন কথা হচ্ছে সরলপত্র এবং যৌগিক পত্র, এই দুইটা বিষয় হচ্ছে আমরা পেয়েছি। নেক্সট আমাদের জিনিসটা কি? নেক্সট বিষয়টা আমাদের কি? নেক্সট বিষয় হয়েছে যে আমাদের হচ্ছে সরলপত্র, যৌগিক পত্র গেল। এখন আমাদের এই যৌগিক পত্রের মধ্যে আবার অনেকগুলা ভাগ আছে। একটা সচুর পক্ষল যৌগিক পত্র আর একটা অচুর পক্ষল যৌগিক পত্র। এই যে আমাদের হচ্ছে একটা কাণ্ড, এই কাণ্ডের এই যে পর্ব, এই পর্ব থেকে যে আমাদের যৌগিক পত্র হবে, এই যৌগিক পত্রের চূড়াতে কি কোনো পত্র থাকবে কিনা? চূড়াতে যদি পাতা থাকে তাহলে সেটা সচুর পক্ষল, আর যদি চূড়াতে পাতা না থাকে তাহলে সেটা অচুর পক্ষল। সচুর পক্ষল আর অচুর পক্ষল, সচুর পক্ষল, অচুর পক্ষল, সচুর পক্ষল,
অচুর পক্ষল, সচুর পক্ষল, অচুর পক্ষল। তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে সচুর পক্ষল, এটা কি আমাদের, এটা হচ্ছে সচুর পক্ষল, সচুর পক্ষল, সচুর পক্ষল। আর এটা কি অচুর পক্ষল, অচুর পক্ষল, সচুর পক্ষল, অচুর পক্ষল। এই সচুর পক্ষলটা কিন্তু দেখো বিজোড় হয়, পাতার সংখ্যাটা কেমন, বিজোড় পাতা। সচুর পক্ষলে পাতা কেমন থাকে, বিজোড়। আর অচুর পক্ষলে কেমন পাতা থাকে, জোড় পাতা থাকে। অচুর পক্ষলে পাতা কেমন থাকে, জোড় পাতা থাকে। সচুর পক্ষলে বিজোড় পাতা, অচুর পক্ষলে কি পাতা, বিজোড় পাতা। এই আমাদের হচ্ছে এই অচুর, 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 সচুরে বিজোড়, অচুরে জোড়। এই সচুরের উদাহরণ হচ্ছে বাদর লাঠি, আর অচুরের উদাহরণ হচ্ছে গোলাপ গাছ। সচুরের উদাহরণ কি, বাদর লাঠি, বাদর লাঠি। এগুলা হচ্ছে এইটার যে ফলটা হয় সেটা লাঠির মতো, ওই লাঠি ধরে বাদর ঝোলে, তাই হচ্ছে বাদর লাঠি। আর অচুর পক্ষলের নাম কি, অচুর পক্ষলের উদাহরণ হচ্ছে গোলাপ গাছ, গোলাপ গাছ, গোলাপ গাছ। ঠিক আছে, তাই সচুর পক্ষল হচ্ছে আমাদের বাদর লাঠি, আর অচুর পক্ষল হচ্ছে আমাদের কি, সরি উল্টা বলছি, অচুর বাদর, সচুর আমাদের হচ্ছে গোলাপ, অচুর বাদর, অচুর বাদর লাঠি। অচুর কি, অচুর হচ্ছে বাদর লাঠি, বাদর লাঠি, বাদর লাঠি। আর সচুর হচ্ছে আমাদের কি, গোলাপ গাছ। সচুর কি আমাদের গোলাপ গাছ। ভালো জিনিস আমাদের গোলাপ বাবু। ওকে, এরপর হচ্ছে পত্রফলকের শিরাবিন্যাস বা ভিনেশন। পত্র ফলকের শিরাবিন্যাস বা ভিনেশন, শিরাবিন্যাস বা ভিনেশন, শিরাবিন্যাস বা ভিনেশন। আচ্ছা, এখানে হচ্ছে এই পাতার পত্রফলকে বিদ্যমান শিরা, উপশিরা, মধ্যশিরা এরা কিভাবে থাকে। পত্রফলকে বিদ্যমান, পত্রফলকে বিদ্যমান শিরা, উপশিরা, শিরা, উপশিরা, মধ্যশিরা, শিরা, উপশিরা, মধ্যশিরা, শিরা, উপশিরা, মধ্যশিরা, শিরা, উপশিরা, মধ্যশিরা কিভাবে থাকে। পত্রফলকে বিদ্যমান শিরা, উপশিরা, মধ্যশিরা কিভাবে থাকে, তার বিন্যাসকে কিভাবে থাকে, তার বিন্যাসকে কিভাবে থাকে, তার বিন্যাসকে আমাদের হচ্ছে কি বলি, তার বিন্যাসকে শিরাবিন্যাস বলা হয়, তার বিন্যাসকে শিরাবিন্যাস বলে, তার বিন্যাসকে কি বলা হয়, শিরাবিন্যাস বলে, তার বিন্যাসকে শিরাবিন্যাস বলে। ঠিক আছে, এখন হচ্ছে এটা দুইটা আছে, একটা হচ্ছে সমান্তরাল বা প্যারালাল শিরাবিন্যাস, সমান্তরাল বা প্যারালাল শিরাবিন্যাস, সমান্তরাল বা প্যারালাল, প্যারালাল শিরাবিন্যাস, সমান্তরাল বা প্যারালাল ভিনেশন, সমান্তরাল বা প্যারালাল ভিনেশন, প্যারালাল ভিনেশন। আরেকটা হচ্ছে ভিনেশন, আরেকটা হচ্ছে জালিকাকার বা রেটিকুলার ভিনেশন, জালিকাকার, জালিকাকার বা হচ্ছে রেটিকুলার ভিনেশন, রেটিকুলার ভিনেশন, রেটিকুলার ভিনেশন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো সমান্তরাল শিরাবিন্যাস জিনিসটা হচ্ছে এই যে আমাদের একটা পাতা থাকবে, এই যে ধরো আমাদের একটা পাতা, এই যে ধরো আমাদের একটা পাতা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা পাতা। এই পাতাটার মধ্যে হচ্ছে আমাদের এরকম সমান্তরাল শিরাবিন্যাস থাকবে, আর এখানে একটা পাতা হবে, জালিকাকার শিরাবিন্যাসের পাতাটা হবে, এটাই হচ্ছে এরকম আমাদের হচ্ছে জালের মতো ছড়ায় থাকবে। জিনিসটা কিসের মতো ছড়ায় থাকবে, জালের মতো ছড়ায় থাকবে, জিনিসটা হচ্ছে জালের মতো ছড়ায় থাকবে। তো এই সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের পাতায়। কোথায় দেখা যায়, একবীজপত্রী উদ্ভিদের পাতায়, একবীজপত্রী, একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। আর জালিকাকার শিরাবিন্যাসটা দেখা যায় হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায়, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায়, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায়, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায়, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় কি দেখা যায়, পাতায় হচ্ছে আমাদের এই সমান্তরাল শিরাবিন্যাস, জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়, জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস দেখবো একবীজপত্রী পাতায়, জালিকাকার শিরাবিন্যাস দেখা যাবে কোথায়, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায়। তারপরে যে জিনিসটা আছে নেক্সট, সেটা হচ্ছে ফাইলোট্যাক্সি বা পত্রবিন্যাস। এরপর হচ্ছে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ফাইলোট্যাক্সি, ফাইলোট্যাক্সি বা
পত্র বিন্যাস, ফাইলোট্যাক্সি বা পত্র বিন্যাস, ফাইলোট্যাক্সি বা পত্র বিন্যাস, ফাইলোট্যাক্সি বা পত্র বিন্যাস। জিনিসটা কি, যে হচ্ছে এই কাণ্ডে পাতা কিভাবে আছে, জিনিসটা হচ্ছে কাণ্ডে পাতার বিন্যাস, কাণ্ডে পাতার বিন্যাস, কাণ্ডে পাতার বিন্যাস। এই যে আমাদের কাণ্ডের যে পর্ব আছে, এই যে পর্ব আছে, এই প্রতি পর্ব থেকে যদি একটা করে পাতা বের হয় তাহলে সেটাকে কি বলবো, প্রতি পর্ব থেকে একটা পাতা, প্রতি পর্ব থেকে একটা পাতা, প্রতি পর্ব থেকে একটা পাতা, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা একান্তর। প্রতি পর্ব থেকে একটা পাতা, সেটাকে বলবো একান্তর। আমাদের হচ্ছে এরকম দুইটা পর্ব, এই প্রতি পর্ব থেকে আমাদের হচ্ছে দুই পাশ থেকে দুইটা পাতা যদি থাকে, প্রতি পর্ব থেকে হচ্ছে আমরা এরকম দুই পাশ থেকে দুইটা পাতা যদি পাই, তাহলে হচ্ছে প্রতি পর্ব থেকে আমাদের হচ্ছে দুইটা পাতা দুই পাশে, প্রতি পর্ব থেকে দুইটা পাতা দুই পাশে, তাইলে সেটাকে কি বলবো আমরা, প্রতিমুখ বলবো। যে এপাশে আর এপাশে এরকম মুখামুখি, প্রতিমুখ, তখন সেটাকে কি বলবো, প্রতিমুখ, যে হচ্ছে এই একটা দিকে এরকম মুখামুখি আছে, প্রতিমুখ। প্রতি পর্ব থেকে যদি আমাদের হচ্ছে এই অনেকগুলা পাতা পাই এবং এরা হচ্ছে একদম ঘিরা আছে, এরকম একদম ঘিরে রয়েছে, এখান থেকে হচ্ছে ঘিরে আছে, এখান থেকে হচ্ছে চারপাশ থেকে ঘিরে আছে, চারপাশ থেকে পাতাগুলো হচ্ছে ঘিরে আছে, তখন সেটাকে কি বলবো, তখন সেটাকে বলবো হচ্ছে আবর্তক, তখন সেটাকে বলবো আবর্তক। প্রতি পর্বে দুইয়ের অধিক পাতা, প্রতি পর্বে দুইয়ের অধিক পাতা, প্রতি পর্বে আমাদের হচ্ছে দুইয়ের অধিক পাতা, প্রতি পর্বে হচ্ছে দুইয়ের অধিক পাতা, দুইয়ের অধিক পাতা, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে আবর্তক। তাহলে এই পর্যন্ত হচ্ছে আবর্তক, ঠিক আছে। দেখো আমি কিন্তু প্রতিটা জিনিস তোমাকে ছবি এঁকে বুঝাই দিছি, সেইটা কিন্তু না বোঝার কিচ্ছু নাই। তুমি বই পড়তে যাবা, কিচ্ছু বুঝবা না, ক্লাস করবা, সবকিছু ইনশাল্লাহ বুঝে যাবা। আমাদের বাকি আছে আর হচ্ছে পুষ্পবিন্যাস, অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস, পুষ্পগুলা নিয়ে কথা, ফল, পুষ্প, আমাদের পুষ্পবিন্যাস, পুষ্প সংকেত, ধান, জবা আছে, ভালো অংশই বাকি আছে। তুমি কালকে সকালে পড়াবা, এখন আমি আপাতত আর পারতেছি না, ঠিক আছে। আরো 1 ঘন্টা প্লাস হচ্ছে যে বাকি আছে।